শুরু করছি স্বপ্নের ফেরিওয়ালার ষষ্ঠ পর্ব। টেলিফোনের রিসিভারটা নামিয়ে রেখে মাথার উপর ঝুলন্ত দেয়াল ঘড়িটার দিকে তাকিয়ে মনি আপন মনে বিড়বিড় করে। 8টা বাজে। দাদু বোধহয় এখনো ঘুম থেকে ওঠেনি। এখন তো ওখানে 5:30। প্রত্যেক বছরের মতো এবছরও হয়তো আজকের দিনটার কথা সবাই ভুলে গেছে। দাদুর ফোন আসলেই সবার মনে পড়ে যাবে, আর সবাই হই হই শুরু করে দেবে। দাদুর ফোন আসার আগেই বেরিয়ে পড়তে হবে। এসব কথা ভাবতে ভাবতে মনি স্নান ঘরে ঢোকে। এখানে বলে রাখি, দাদু হচ্ছে মনির দাদা সুব্রত চৌধুরী। ছোটবেলা মনি দাদা উচ্চারণ করতে পারত না, তাই নিজের দাদাকে দাদু বলে ডাকত। এখন মনির বড়বেলা চলে আসলেও ছোটবেলার অভ্যেসটা যায়নি। সুব্রতবাবু মধ্যপ্রাচ্যের একটা দেশের একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। বয়সে সুব্রতবাবু মনির থেকে 4 বছরের বড়। মনি বাড়ির ছোট ছেলে, তাই সবাই ওকে শাসন করে। বাকি 4 জন দাদা দিদিদের একটু সমীহ করে চললেও দাদুর সাথে মনির সম্পর্কটা বন্ধুর মতো। সেই ছোটবেলার থেকেই তার যত আহ্লাদ আবদার সবই দাদুর কাছে। মনিও তার দাদুর জন্য সব কিছু করতে পারে। তাই তো দাদুর এক কথায় তার জীবনের সবচেয়ে প্রিয় জিনিসটা সে হাসি মুখে ছেড়ে দেয়। সে গল্পটা আপাতত থাক। চটপট নাওয়া খাওয়া সেরে তৈরি হয়ে মনি যেই বেরোতে যাবে অমনি কিছু একটা ভেবে সে আবার ফিরে আসে। ভগবতী দেবী নিজের ঘরের মেঝের উপর বসে সুপারি কাটছেন। দরজার সামনে দাঁড়িয়ে মনি ডাক দেয়, মা। কি বলবি বল? মুখে কিছু না বলে ঘরের ভেতর ঢুকে মনি তার মাকে ঢিপ করে একটা প্রণাম করে। ভগবতী দেবী হাতের সুপারি কাটা থামিয়ে কয়েক পলক নিজের ছেলের মুখের দিকে তাকিয়ে থেকে বলেন, আজ তোর জন্মদিন বুঝি? এই দেখো, আমি আবার ভুলে গেছি। আমাদের সময়ে তো আর জন্মদিন টন্মদিন বলে কিছু ছিল না। কবে যে জন্মেছিলুম আমাদের মা বাবারও মনে থাকতো না, আর আমরাও ভুলে যেতুম। যাগ্গে সেসব কথা। আশীর্বাদ করি অনেক বড় হও, মানুষের মতো মানুষ হও, সুখে থাকো। হ্যাঁ রে, তুই বুঝি কোথাও বেরোচ্ছিস? হ্যাঁ মা, আজ চন্দনের বাড়িতে একটা ক্যারাম খেলার কম্পিটিশন আছে, নুমানও আসছে, সেখানেই যাচ্ছি। তা বেশ তো, ওদেরকে এখানে আসতে বল। দুপুরবেলা তোর পছন্দের খাবার রান্না করব, তোরা সবাই একসাথে বসে খাবি। বলছি কি, একটু ঘরে থাক না রে বাবা, আর 2 দিন বাদেই তো। এখনো অনেক সময় আছে মা। মাকে এই কথাটা বললেও মায়ের শেষ বাক্যটা শুনে মনির বুকের ভেতরটা আবার টনটন করে ওঠে। তারপরও সে নিজেকে সামলে নিয়ে বলে, তোমার যা রান্না করার তুমি করে রেখো, আমি রাতে এসে খাবো। ওখানে সব কিছুর ব্যবস্থা হয়ে গেছে। আমাদের আরও কয়েকজন বন্ধুরা আসছে। একটু বোঝো মা, আমাকে যেতেই হবে। বলেই মনি মেঝের উপর রাখা সুপারির থালাটার থেকে কয়েক টুকরা সুপারি হাতে তুলে নেয়। ভগবতী দেবী ছেলের হাতের উপর আলতো করে একটা চাপড় মেরে বলেন, রাগ বলছি, আমি পান বানিয়ে দিচ্ছি। তারপর একটা বড় পান পাতার উপর একটু চুন লাগিয়ে তাতে 3 টুকরা সুপারি আর সামান্য পরিমাণে মশলা দিয়ে মনির দিকে এগিয়ে দিয়ে বলেন, তোকে কতবার বলেছি, বেশি সুপারি খেলে পেটে পাথর হয়, আর এই মশলাগুলো বেশি করে খেলে মাথা ঘোরায়। তাই বলি, পান খেতে ইচ্ছে হলে আমায় বলবি। মায়ের হাত থেকে পানটা নিয়ে মুখে পুরে দিয়ে মনি বলে, আমি আসি। একটুক্ষণ সবুর কর দেখি। বলেই ভগবতী দেবী উঠে গিয়ে নিজের বিছানার বালিশের তলায় রাখা 100 টাকার একটা নোট বের করে মনির দিকে এগিয়ে দিয়ে বলেন, এটা তুই রাখ, কিছু কিনে খাবি। কিন্তু খবরদার বললাম, দোকানের পান কিনে খাবি না। এই টাকায় তুই বরং মিষ্টি খাস। আমায় মিষ্টি খাওয়ার জন্য টাকা দিচ্ছ? আমি কি বাচ্চা নাকি? বোঝো কথা। ওরে, মায়ের কাছে কি ছেলেরা কখনো বড় হয়? বুঝলাম গো মা, বুঝলাম। এবার তাহলে আসছি।
মায়ের হাত থেকে টাকাটা নিয়ে বাড়ির সকলের দৃষ্টি বাঁচিয়ে আস্তে আস্তে করে মণি পাড়ার মোড়ে এসে দাঁড়ায়। ব্রাহ্মণ বাড়ির ছেলে হলেও মণি একেবারেই পুজো আচ্চা করে না। সে বিষয়ে কেউ কিছু বললেই সে 10টা যুক্তি দেখায়। কিন্তু আজ পাড়ার উল্টো দিকে থাকা শিব মন্দিরটার দিকে তাকিয়ে সে মনে মনে বলে, তুমি তো জানো ঠাকুর, মাকে মিথ্যে কথা বলতে আমার একেবারেই ভালো লাগে না, কিন্তু আমার কাছে যে কোনো উপায় নেই। সে স্থির করে অন্তত মায়ের দেওয়া টাকায় পান সিগারেট কিছুই কিনবে না, এই টাকাটা একটা ভালো কাজে লাগাবে। তারপর মায়ের দেওয়া 100 টাকার সাথে আরও 150 টাকা মিলিয়ে বাজারের একটা মিষ্টির দোকান থেকে কিছু মিষ্টি, ভুজিয়া, বিস্কুট কিনে স্টেশনের দিকে পা বাড়ায়। বসে আছি স্টেশনেতে, লেবু লজেন্সের শিশিটা হাতে, বোকা কোকিলটার গলা শুকিয়ে কাঠ, গাড়ি আজ লেটে দৌড়চ্ছে। প্ল্যাটফর্মের একটা বেঞ্চের উপর বসে চন্দন গলা ফাটিয়ে গান গাইছে। কাছে এসে মণি জিজ্ঞেস করে, কিরে, ট্রেন লেট নাকি? 10 মিনিট বলেই চন্দন আবার তার গিটারে টুংটাং শব্দ করতে থাকে। চন্দনের পাশে বসা নুমানের হাতে একটা লজেন্সের প্যাকেট আর একটা মিষ্টির বাক্স। সে জানায় জাহিদ টিকিট কাটতে গেছে। হাত ঘড়িটার দিকে একবার চোখ বুলিয়ে মণি বলে, তার মানে ট্রেন 9:40-এ ঢুকছে। ট্রেনে তো সিগারেট খাওয়া যাবে না, হাতে এখনো 15 মিনিট সময় আছে। চল ওদিকটার থেকে একবার ঘুরে আসি। কোনো লাভ নেই, একটু আগেই ওদিকে সুবল কাকাকে দেখলাম। উনি গোটা পরিবার নিয়ে এই ট্রেনে করেই বেড়াতে যাচ্ছেন। একজোড়া চোখ হলে ম্যানেজ করা যেত, কিন্তু অতএব এখানে বসে গলা সাদাটাই হবে বুদ্ধিমানের কাজ। দেখি, তুইও একটু ধর দেখি। চন্দনের কথায় মণিও গুনগুন করে গলা মেলায়। অন্যান্য যাত্রীরা আর চোখে ওদেরকে দেখছে, কিন্তু ওদের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। বেশ কিছুক্ষণ ধরে নুমানকে চুপচাপ দেখে মণি তার দৃষ্টি অনুসরণ করে দেখে একটু দূরেই দাঁড়িয়ে থাকা একজনের দিকে নুমান হাঁ করে তাকিয়ে আছে। মণি একটু মুচকি হেসে বলে, আজ আমাদের দৌড়তে হবে। দৌড়তে হবে মানে? চন্দনের কথায় মণি বলে, একটু পরেই বুঝতে পারবি। ঠিক 9:42-এ ট্রেন প্ল্যাটফর্মে ঢোকে। মণিদের সামনেই দাঁড়ানো কামরাটায় না উঠে নুমানকে সামনের দিকে এগোতে দেখে চন্দন বলে, নুমান ওদিকে যাচ্ছে কেন? আমরা তো এটাতেই উঠতে পারতাম। মণি বলে, আমি তো আগেই বলেছিলাম আজ আমাদের দৌড়তে হবে। এখন চল, আমাদের নুমানকে ফলো করা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ নুমান একজনকে ফলো করছে। ট্রেনে মোটামুটি ভিড় থাকলেও মণিদের বসার জায়গা পেতে বিশেষ অসুবিধা হয় না। সিটে বসেই মণি বলে, এ কি রে, বিনয় যে এখনো এলো না? চন্দন বলে, আমি তো আগেই বলেছিলাম ও কখন কি করে তার কোনো ঠিক নেই। বিনয়কে পাওয়া অত সহজ ব্যাপার নয়। ট্রেন যখন ঘরবাড়ি গাছপালাকে পেছনে ফেলে তীব্র গতিতে ছুটছে, তখন হঠাৎ জাহিদ বলে, নুমান কোথায় রে? ওকে দেখতে পাচ্ছি না যে। আছে, ওদিকটায় বসেছে। মণির কথায় চন্দন উঠে গিয়ে বেশ কিছুক্ষণ পর ফিরে এসে বলে, সর্বনাশ, এক এত সুন্দরী, তার মধ্যে পরনে কালো শাড়ি, কপালে কালো টিপ। নুমান কি আর মাথা ঠিক রাখতে পারে? ও তো বেশ আলাপ জমিয়ে বসেছে রে। কথাবার্তা শুনে মনে হলো মেয়েটা অন্য স্টেশনে নামবে। এই রে, নুমান আমাদেরকে ছেড়ে মেয়েটার পেছন পেছন চলে যাবে না তো? মণি বলে, আরে না, নুমানের এখনও এত বড় কলজে হয়নি। তুই কি ওকে চিনিস না? ওই আগামী কয়েকদিন পর্যন্ত রুবিনা, তামান্না, আশা, বাতাসা এদের আলোচনা মুলতবি থাকবে। এই মেয়ের নাম বিপাশা, হতাশা, বেদিশা যা কিছুই হোক, নুমান শুধু এরই নাম জপ করবে, একে নিয়ে কাব্য করবে। তারপর একটা সময় নামটা নুমানের মাথার থেকে বেরিয়ে বাতাসে মিশে যাবে। জাহিদ, তুই বরং একবার গিয়ে মেয়েটাকে আপাদমস্তক ভালো করে দেখে আয়। জাহিদ বলে, আমি ওই মেয়েকে দেখে কি করব? দেখ, পৃথিবীর সপ্তম আশ্চর্যের কোনোটাই তোর দেখা না হলেও ট্রেন থেকে নামার পরই নুমানের কৃপায় অষ্টম আশ্চর্যের দর্শনের সৌভাগ্যটা তোর ঘটতে পারে। তাই বলছি, মেয়েটাকে একবার দেখে আয়। এই রকম সুযোগ বারবার আসে না।
জাহিদ মনির কথার মাথামুন্ডু কিছুই বুঝতে না পেরে তার মুখের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। ঘণ্টা ৩ পর ট্রেন মনিদের গন্তব্যে থামামাত্রই চন্দন এগিয়ে গিয়ে বলে, আমরা আসি রে নুমান। নুমান যেন সম্বিত ফিরে পায়। সে উঠে দাঁড়িয়ে বিষণ্ণ মুখে মেয়েটার কাছ থেকে বিদায় নেয়। তার হাতে একটা চিরকুট। ট্রেন থেকে নেমে নুমানের হাতের চিরকুটটার উপর চোখ রেখে চন্দন বলে, ফোন নাম্বার ঠিকানা নেওয়া হয়ে গেছে? হ্যাঁ। নুমান বলে, জানিস আমার মন আমায় জিজ্ঞেস করে, হ্যাভ ইউ এভার সিন সাচ এ বিউটি বিফোর? আমি শুধু 3টে কথা বলি, নেভার, নেভার, নেভার। তোর মন তোর সাথে ইংরাজিতে কথাবার্তা বলছে কেন? চন্দনের এই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে নুমান আবারও বলে, ঝর্ণার মতন হাসিটা দেখেছিস? ঠিক যেন পৃথিবীর অষ্টম আশ্চর্য। মনি জাহিদের দিকে তাকিয়ে বলে, হায় রে দুর্ভাগা, চান্সটা মিস করলি তো। তবে চিন্তা করিস না, নুমানের আশেপাশে থাকলে খুব শিগগিরই এইরকম সুযোগ আবারও ঘটবে। এখন আর এখানে দাঁড়িয়ে থেকে কাজ নেই, বাচ্চাগুলোকে খুঁজতে হবে তো। 4 জন হাঁটতে আরম্ভ করে। মনি, চন্দন। দূর থেকে কাউর ডাক শুনতে পেয়ে ছেলেরা থমকে দাঁড়ায়। পেছন ফিরে তাকাতেই সবার চক্ষু চড়ক গাছ। সে কি রে, বিনয় না? হ্যাঁ সেই তো। গাঢ় নীল রঙের একটা টি শার্ট আর সাদা রঙের একটা হাফ প্যান্ট পরে বিনয় জোর কদমে এদিকেই আসছে। তার কাঁধে একটা ঝোলা, হাতে কাঠের কি যেন একটা। বিনয় সামনে আসা মাত্রই চন্দন বলে, জামা কাপড়ে ধুলোবালি, চুল উস্কো খুস্কো, তোর এ কি অবস্থা? বিনয় বলে, এই সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, ট্রেনটা অলমোস্ট মিস করেই ফেলেছিলাম, কোনো রকমে লাস্ট কম্পার্টমেন্টটাই উঠে পড়ি। মণি বলে, তুই বোধহয় পড়ে গিয়েছিলি, তোর হাঁটুর ওখানে সামান্য একটু কেটে গেছে, রক্ত বেরোচ্ছে। ও কিছু না, এবার চল দেখি কোথায় যেতে হবে। স্টেশনের ওভারব্রিজের উপর ভিক্ষে করতে বসা, প্ল্যাটফর্মের এদিক ওদিক ঘুরে বেড়ানো বেশ কয়েকজন বাচ্চাদেরকে নিয়ে প্ল্যাটফর্ম থেকে খানিকটা দূরে একটা ফাঁকা জায়গায় মণি আর তার বন্ধুরা বসে পড়ে। এবছরও বাচ্চাদের দলের মধ্যে কিছু নতুন মুখ দেখা যাচ্ছে, আবার গত বছর দেখা কিছু মুখ হারিয়েও গেছে। এই তো এদের পরিণতি, হাত পা শক্ত হতে না হতেই হাড় ভাঙা পরিশ্রম করে রোজগার করতে হবে। প্রত্যেকটা বাচ্চার হাতে কিছু লজেন্স গুজে দিয়ে মণিদের গল্প শুরু হয়। ওই সামান্য কয়েকটা লজেন্স পেয়েই বাচ্চাদেরকে এত খুশি হতে দেখে চন্দন গান ধরে, পড়াশুনায় জলাঞ্জলি ভেবে মূর্খ বলছো কি, তোমরা বলছো আমাদের জীবনের চারা নাই ফাঁকি, পড়াশুনায় জলাঞ্জলি ভেবে মূর্খ বলছো কি, তোমরা বলছো আমাদের জীবনের চারা নাই ফাঁকি, হেই 16 আনা থেকে যদি 4 আনা যায়, হিসেব দাঁড়ায় এসে 12 আনায়, কিন্তু 12 আনাতে আমরা খুশি, আমাদের চাওয়ার চেয়ে অনেক বেশি, হেই 16 আনা থেকে যদি 4 আনা যায়, হিসেব দাঁড়ায় এসে 12 আনায়, কিন্তু 12 আনাতে আমরা খুশি, আমাদের চাওয়ার চেয়ে অনেক বেশি, মানি না মানব না তাই করছো ছি ছি ছি, তোমরা বলছো অবাধ্য জীবনের আটা নাই ফাঁকি, মানি না মানব না তাই করছো ছি ছি ছি, তোমরা বলছো অবাধ্য জীবনের আটা নাই ফাঁকি, হেই 16 আনা থেকে যদি 8 আনা যায়, হিসেব দাঁড়ায় এসে সেই 8 আনায়, কিন্তু 8 আনাতেই আমরা খুশি, আমাদের চাওয়ার চেয়ে অনেক বেশি, হেই 16 আনা থেকে যদি 8 আনা যায়, হিসেব দাঁড়ায় এসে সেই 8 আনায়, কিন্তু 8 আনাতেই আমরা খুশি, আমাদের চাওয়ার চেয়ে অনেক বেশি। চন্দনের গিটার আর নুমানের মাউথ অর্গান তো আছেই, জাহিদও কোথার থেকে জানি অ্যালুমিনিয়ামের একটা ভাঙা থাল জোগাড় করে এনেছে। চন্দনের গান, মনির নিজের লেখা কবিতা, ছোটোখাটো খেলাধুলা, মাঝে মাঝে টুকটাক খাবার দাবার, সব কিছু মিলেমিশে আসর চমৎকারভাবে জমে উঠেছে। বিনয় একটু দূরে দাঁড়িয়ে এই সব কিছুর উপর দৃষ্টি নিবদ্ধ রেখে তার আর্ট পেপারের উপর পেন্সিল ঘোরাচ্ছে।
হঠাৎ একজন বাচ্চা বিনয়কে দেখিয়ে বলে, হেই বেড়াটা যা করতাছে আমরা শামুও করতে পারে। ওভাবে কথা বলতে নেই আকু। দাদা বলো, না হয় কাকা বলো। হ্যাঁ, কি বলছিলে তুমি? কই দেখি তো একবার শামুকে। মনির কথায় আকু নামের বাচ্চাটা বসে থাকা অন্যান্য বাচ্চাদের মধ্যে থেকে একজন বাচ্চাকে হাত ধরে টেনে বের করে আনে। তোমার নাম শামু? বাচ্চাটা হ্যাঁ সূচক মাথা নাড়ে। তুমি নাকি ছবি আঁকতে পারো? আঁকো তো কিছু একটা। শামু মুখে একটাও শব্দ করে না, শুধু স্থিরভাবে দাঁড়িয়ে থাকে। সবাই মিলে অনেক বলার পর সে তার ছেঁড়া প্যান্টের পকেটের ভেতর থেকে এক টুকরো কয়লা বের করে মাটির উপর আঁকিবুকি টানতে আরম্ভ করে। মণি তাকে থামিয়ে দিয়ে উঠে গিয়ে বিনয়ের ব্যাগের ভেতর থেকে এক টুকরা কাগজ আর একটা পেন্সিল এনে তার সামনে রেখে বলে, এখানে আঁকো। একটু সময়ের মধ্যেই বাচ্চাটা খুব সুন্দরভাবে একটা আম গাছ এঁকে ফেলে। গাছের ডালে কয়েকটা চড়ুই পাখি বসে আছে। শামুর ছবির দিকে তাকিয়ে মণি বলে, এইটুকুন বাচ্চা কি চমৎকার এঁকেছে বলতো। বিনয় বলে, এর ছবি আঁকার হাত আছে, একটু গাইড পেলেই। কথাটা শেষ হতে না হতেই একজন মহিলা এসে বাঁচখাই গলায় বলে ওঠেন, তোরে আমি খুঁজছা মরি, আর তুই খামসাইরা এখানে বইয়া তামসা করতাছস। ও আপনার ছেলে বুঝি? হ, কেন? আপনি জানেন আপনার ছেলে কি ভালো ছবি আঁকে? ওর এখন কাজ করার বয়স না, পড়াশোনা করার বয়স। আপনারা চাইলে এদের প্রত্যেককেই আমরা এখানকার সরকারি স্কুলে ভর্তি করে দিতে পারি। সেখানে পড়াশোনার বিশেষ খরচ নেই। মনির মুখে স্কুলের নাম শুনে মহিলা যেন আকাশ থেকে পড়ে। স্কুল? আমার বাপের জন্মেও কেউ স্কুলে গেছে না। স্কুলে গেলে খাম করবো কেডা? তারপর দৃঢ় কণ্ঠে বলে, মাথা খাওয়েন না, কথা কয়েন না যে। ওই স্কুল ফিস্কুল আপনার মতো বড় লোকের ডং। ফেডো নাই বাদ, নেখা পড়া। তুই এখানে খালি জায়গায় মরতে আইছিলি বলেই মহিলা শামুর খালি পিঠের উপর দুই কিল বসায়। এ কি, ওকে মারছেন কেন? আমার ফুলা, আমি মারি খাড়ি যাই করি, আপনি কনের খে? এবার মহিলা শামুর চুলের মুঠো ধরে একটা ঝাঁকুনি দিয়ে বলে, চল কইলাম, নইলে আইস তোর হাড্ডি গুঁড়া করমু। শামু মায়ের সাথে চলে যাচ্ছে, কিন্তু বারবার পেছন ফিরে তাকাচ্ছে। শামুর চলে যাওয়ার দিকে তাকিয়ে মণি একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, কথা সত্য, খালি পেটে পড়াশোনা হয় না। শামু চলে যাওয়ার পর আসর আর ওভাবে জমে ওঠে না। আকস্মিক এই ঘটনায় সবারই একটু মন খারাপ হয়ে যায়। এদিকে বেলা পড়ে এসেছে, এবার ফিরতে হবে। বিনয় আজ সারাদিন ধরে আঁকা কিছু ছবি মনির হাতে দিয়ে বলে, বন্ধু, তোর জন্মদিনের উপহার। মণি ছবিগুলোর দিকে কিছুক্ষণ মুগ্ধ চোখে তাকিয়ে থেকে বলে, তোর ছবি সত্যিই কথা বলে। ছবিতে বাচ্চাগুলোর মায়াকাড়া চোখ, সহজ সরল মুখগুলো যেন অনর্গল কথা বলছে। এর থেকে ভালো উপহার আর কিছু হতে পারে না। সেই দুপুরবেলার থেকেই একটা ছোট্ট বাচ্চা মনির কোলেই বসে আছে। সে তার দুর্বোধ্য ভাষায় মনির সাথে অবিরাম কথা বলে যাচ্ছে। ট্রেন প্ল্যাটফর্মে ঢুকছে দেখে মণি বাচ্চাটাকে তার দিদির কোলে দিতে যায়। বাচ্চাটার দিদি তাকে নেওয়ার জন্য হাত বাড়ানো মাত্রই বাচ্চাটা শক্ত করে মণিকে আঁকড়ে ধরে। সে কিছুতেই মনির কোল থেকে যাবে না। আসবো, আমি আবার আসবো বলে অনেক কষ্টে মণি বাচ্চাটাকে তার দিদির কোলে দেয়। বাচ্চাটা অঝরে কাঁদছে। ট্রেনে উঠে মণি দরজার সামনে দাঁড়িয়ে আছে। বাচ্চাটাকে ওভাবে কাঁদতে দেখে তার চোখেও জল এসে যায়। অন্যান্য বাচ্চারা হাত নেড়ে বারবার বলছে, আবার আইবা, আবার আইবা। ট্রেন ছেড়ে দেয়। বাচ্চাগুলোর মুখ অস্পষ্ট হতে হতে অন্ধকারে মিলিয়ে যায়। ফেরার পথে মণি কাউর সঙ্গে একটাও কথা বলে না। সে চোখ বুজে বসে আছে। আজ সকাল থেকেই তার মনটা বারবার অস্থির হয়ে উঠছে, কারণ আর কয়েকদিন পরই সে অনেক দূরে চলে যাবে। কবে ফিরবে জানে না। হয়তো সামনের বছর আজকের দিনটায় আর এই বাচ্চাগুলোর সাথে দেখা করতে আসা হবে না।
কথাটা এখনো বন্ধুদেরকে বলা হয়নি। মনির চোখের সামনে বারবার বাচ্চাগুলোর মুখ ভেসে উঠছে, বিশেষ করে ওই কোলের বাচ্চাটা আর শামুর মুখ। মনি আচমকাই গেয়ে ওঠে, ভালো ভালোবাসা তোমরা জানো কি, ভালোবাসতে না জানলে জীবনের 16 আনাই ফাঁকি। না, আমি এদেরকে ফাঁকি দেব না। আমাকে ফিরতে হবে। পৃথিবীর যে প্রান্তেই যাই না কেন, ফিরতে আমাকে হবেই। আমাকে ফিরতে হবে এই নিষ্পাপ হাসির কাছে, এই চোখের জলের কাছে। যারা স্বপ্ন দেখার সাহস করতে পারে না, তাদেরকে আমি স্বপ্ন দেখতে শেখাবো। একটা স্বপ্নের জগৎ হবে, একটা স্বপ্নলোক হবে। হ্যাঁ, এভাবেই, ঠিক এভাবেই একদিন মনির মনে স্বপ্নলোকের স্বপ্নটা প্রথমবার ডানা মেলে। কিন্তু মনি কোথায় চলে যাচ্ছে বলবো, তবে আগামী পর্বে। সেটা জানতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশনের জন্য বেল আইকনটাও কিন্তু প্রেস করে রাখতে হবে। তাহলে আজকের মতো উঠি। সবাই খুব ভালো থাকবেন আর বেশি বেশি করে গল্প শুনবেন। টাটা।